মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. হঠাৎ গাড়ির কাঁচে চোখ পড়তেই সায়ন চমকে উঠল। গাড়ির পেছনের সিটে বসে আছে একটা বীভৎস নারী মূর্তি। তার ঠোঁটের কোণ বেয়ে ঝরে পড়ছে টাটকা রক্তের ধারা। সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত, আর তার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। সায়ন খুব জোরে একটা ব্রেক কষল। কি হলো সায়ন, এত জোরে ব্রেক কষলে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? এত ঘামছো কেন? আরে না না, আমি ঠিক আছি। হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মালিনী বৃষ্টিতে ভিজতে ভিজতেই আম কুড়োতে লাগলো। সায়ন বলল, মালিনী, এখন ঘরে চলুন, পরে বৃষ্টি কমলে না হয় আবার আসবেন। বৃষ্টিতে ভিজে আম কুড়োনোর মজাই আলাদা সায়নবাবু। আপনারা শহরের লোকরা এসব বুঝবেন না। সায়ন দেখল মালিনী একেবারেই ভিজে গেছে। ওর শাড়িটা ওর গায়ের সাথে যেন একেবারে লেপ্টে আছে। ওর সারা শরীর বেয়ে বৃষ্টির জলধারা মাটিতে এসে পড়ছে। সায়ন নিজেকে আর সামলাতে পারল না। ও ধীরে ধীরে এগিয়ে গেল মালিনীর দিকে। দুহাত দিয়ে মালিনীর কোমর জড়িয়ে ধরল। তারপর মালিনীর গোলাপের পাপড়ির মতো নরম দুটো ঠোঁটে যেই না চুম্বন করতে গেল, মালিনী মৃদু কণ্ঠে বলল, কি হচ্ছে সায়নবাবু? মালিনী, তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে। আজ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে মালিনী। বাধা দিও না আমায়, কাছে এসো, আমার কাছে এসো। সায়নবাবু, ঘরে আপনার স্ত্রী আছে, আপনার এসব করা উচিত না। আর স্ত্রী? যে স্ত্রী নিজের স্বামীর কামনা বাসনা পূরণ করতে পারে না, সে আবার কেমন স্ত্রী মালিনী? ওসব ছাড়ো, তুমি আমার কাছে এসো মালিনী, কাছে এসো। এই বলে সায়ন মালিনীর নরম ঠোঁটে চুম্বন করল। তারপর ওর সারা মুখে পাগলের মতো চুম্বন করতে লাগলো। মালিনী ও সায়নকে দুহাতে জড়িয়ে ধরল। ওর আঁচলে রাখা পুরনো আমগুলো সব মাটিতে পড়ে গেল। সায়ন আর মালিনী যখন দুজন দুজনকে চুম্বনে রত, ঠিক তখনই কাছেই বিকট শব্দে একটা বাজ পড়ল। নমস্কার, আমি রূপঙ্কর, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা মিলি ঘোষের কলমে পল্লী গ্রামের এক হাড়হিম করা ভয়ের গল্প, রক্তাক্ত মালিনী। আজকের গল্পের সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে রয়েছে আমি রূপঙ্কর। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, পিয়ালি, বর্ণালী, পার্থ। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, রক্তাক্ত মালিনী। উফ, বৃষ্টিটা আর নামার দিন পেল না। এই আমাদের বেরোনোর দিনেই গাড়ি থেকে নামতে নামতে বলল ঋতিকা, হ্যাঁ যা বলেছ, সেই কখন চলে আসার কথা, শুধু এই বৃষ্টিটার জন্য এত দেরি হলো। যাও, তুমি ভেতরে যাও, আমি গাড়িটা রেখে আসছি। ঋতিকা আর সায়ন নববিবাহিত দম্পতি। সেই ছেলেবেলার বন্ধু ওরা, একই পাড়ায় থাকে। ছোট থেকেই দুজন দুজনকে ভালোবাসত। তারপর একই সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সায়ন ম্যানেজমেন্ট পড়তে চলে যায় মুম্বাইতে। অন্যদিকে ঋতিকা কলকাতারই একটি কোম্পানিতে জব পেয়ে যায়।
বর্তমানে সায়ন ব্যাঙ্গালোরের একটি নামী কোম্পানির ম্যানেজার। বিয়ের পর ঋতিকাকে নিয়ে সেখানেই সেটেল করবে। বিয়ের জন্য অফিস থেকে খুব বেশি দিনে ছুটি পায়নি সায়ন, তাই বিয়ের পরেই চলে এসেছে হানিমুনে। ঋতিকার বড় ইচ্ছে ছিল এসে অন্যদের মতো কোনো পাহাড় বা সমুদ্রে না গিয়ে ওদের গ্রামের বাড়ি হরিপুরে যাবে। ঋতিকার পূর্বপুরুষরা ছিলেন হরিপুরের জমিদার। যদিও জমিদারি প্রথার অস্তিত্ব এখন আর নেই, তবুও তাদের সেই জমিদার বাড়িটা এখনো অক্ষত আছে। বর্তমানে এ বাড়িতে কেউ থাকে না, একমাত্র নবীন কাকা ছাড়া। নবীন কাকার দাদু জমিদারের নায়েব ছিলেন, তখন থেকেই ওরা এই বাড়িতেই রয়ে গেছে। আর বর্তমানে নবীন কাকাই এই বাড়ির দেখাশোনা করেন। ঋতিকার ছোটবেলায় বাবা মায়ের সাথে বার দুয়েক এসেছে এ বাড়িতে। এত বছর পর আজ ওরা আবার এসেছে এখানে। ঋতিকা এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ল। প্রায় মিনিট খানেক পরে এসে দরজা খুলল নবীন কাকা। ঋতিকাকে দেখে সে হাসি মুখে বলল, এইসো মা, ভেতরে এসো। এই কখন থেকে তোমরা আসবে বলে ঘর বার করছি। হ্যাঁ, তোমাদের তো সেই বিকালে আসার কথা ছিল, এই এত রাত হয়ে গেল। ভেবেছিলাম তোমরা হয়তো আর আসবেনি, তার উপর বাইরেও যা দুর্যোগ। না কাকা, আসলে বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। ততক্ষণে সায়নও চলে এসেছে। নবীন কাকা বলল, চলো মা, উপরে চলো, ওইখানেই তোমাদের থাকার ব্যবস্থা করেছি। এসো দাদাবাবু, এসো। ঋতিকা আর সায়ন নবীন কাকার সাথে দোতলায় উঠে এলো। সব থেকে বড় ঘরটায় ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঢুকেই স্লিং ব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে ধপাস করে বিছানায় বসে পড়ল ঋতিকা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা, বাঁচলাম। মনে হচ্ছিল আর এখানে পৌঁছতেই পারবো না। তারপর সায়নের উদ্দেশ্যে বলল, কি সায়ন, কেমন লাগছে আমাদের জমিদার বাড়ি? সায়ন ঘরের চারিদিকে দেখতে দেখতে বলল, দারুণ। কালকে সকালে বাড়িটা ঘুরে দেখবো কেমন? আজ বড্ড টায়ার্ড, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে শুয়ে পড়ি চলো। হ্যাঁ গো, সেটাই ভালো। এই বলে ঋতিকার ট্রলি ব্যাগটা থেকে একটা টি শার্ট, 3/4 প্যান্ট আর টাওয়েল বের করে বিছানার উপর রেখে বলল, যাও ওদিকে বাথরুম, গিয়ে ফ্রেশ হয়ে নাও। সায়নও বিছানার উপর থেকে সেগুলো নিয়ে বাথরুমের দিকে চলে গেল। কি রাতের খাবারটা কেমন লাগলো? আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিজ্ঞেস করলো ঋতিকা। অসাধারণ, মনে হলো অনেকদিন পর যেন একটা ভালো খাবার পেলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে বলল সায়ন। তারপর ঋতিকার উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ রীতি? সেই কখন থেকে সেজে চলেছ, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি এসো। এই তো আসছি, আর একটু ওয়েট করো সোনা। সায়ন বিছানা থেকে নেমে এগিয়ে গেল রাতের রূপচর্চায় ব্যস্ত ঋতিকার দিকে। তারপর দু হাত দিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই কি হচ্ছে সায়ন? আর অপেক্ষা করতে পারছি না সোনা, তুমি কি কিছুই বোঝো না? এই বলে ঋতিকার পিঠের ওপর থেকে চুলের গোছাটা সরিয়ে ওর কাঁধের কাছে একটা আলতো চুম্বন করে আবেগ জড়িত কণ্ঠে বলল, অত সাজতে হবে না, আমার বউটা দেখতে এমনিতেই সুন্দর। এই বলে দু হাতে ঋতিকাকে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দিল। তারপর ওর চোখের ওপর এসে পড়া চুলগুলোকে পরম যত্নে সরিয়ে দিয়ে এক দৃষ্টে ওকে দেখতে লাগলো। কি হলো? কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে? কেন, আগে কখনো দেখোনি বুঝি? দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই আরো বেশি করে দেখতে ইচ্ছে করে ঋতিকা। এই বলে ঋতিকার নরম ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল সায়ন। আর ঠিক সেই মুহূর্তেই বাইরে কোথাও একটা বিকট শব্দে বাজ পড়ল, আর সেই সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাজের শব্দে ঋতিকা চমকে উঠল। মাথার কাছে খোলা জানলাটা দিয়ে বাইরের বৃষ্টির জল এসে বিছানায় শুয়ে থাকা ঋতিকার মুখের উপর লাগলো। ও সায়নকে বলল, এই
শুনছো? জানালাগুলো বন্ধ করে দাও না, ঘরে জল আসছে। ঘরে দুটো জানলা। মাথার কাছের জানলাটা বন্ধ করে সায়ন গেল পশ্চিম দিকের জানলাটা বন্ধ করতে। জানলা বন্ধ করে এসে ও ঋতিকার মাথার কাছে দাঁড়ালো। তারপর ঋতিকার চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ধীরে ধীরে নিজের দেহের পোশাকগুলো খুলে ফেলতে লাগলো। সমস্ত পোশাক মাটিতে খুলে ফেলে সায়ন ঋতিকাকে বিছানা থেকে তুলে বসালো। ওর দেহেরও সমস্ত পোশাক একে একে খুলে ফেলল। তারপর এক ঝটকায় ঋতিকাকে বিছানায় শুইয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর উন্মুক্ত বক্ষ যুগলের ওপর। ঋতিকার দুই স্তনের মাঝখানে নিজের মুখ ঘষতে ঘষতে কামাতুর কণ্ঠে বলল, উফ ঋতিকা, তুমি কেন এত সুন্দর? তোমার কাছে এলে কেন আমার এমন পাগল পাগল লাগে বলো তো? মনে হয় সারাদিন যদি এইভাবে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই বলে সায়ন ঋতিকার সারা শরীরে চুম্বন করতে লাগলো। আর ঋতিকা বিছানায় শুয়ে উত্তেজনায় ছটফট করতে লাগলো। এরপর সায়ন ধীরে ধীরে নিজেকে প্রবেশ করালো ঋতিকার শরীরের ভেতর। ঋতিকার যৌন তৃপ্তিতে মুখ দিয়ে একটা শব্দ করল। তারপর দুজনে মেতে উঠল যৌনতার খেলা। কিন্তু তারা এটা লক্ষ্য করল না যে সেই চার দেওয়ালের ভেতর ওরা দুজন ছাড়াও রয়েছে তৃতীয় কেউ, আর সে তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে। সে তার রাগ আর ঘৃণা মিশ্রিত দুটো চোখ দিয়ে তাদের রাতের এই মিলন খেলা দেখতে থাকে নিষ্পলক দৃষ্টিতে। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট সেরে সায়ন আর ঋতিকা জমিদার বাড়িটা ভালো করে ঘুরে দেখতে লাগলো। কয়েকশো বছরের পুরনো জমিদার বাড়ি। দেওয়ালের রং চটে গেছে, কিছু কিছু জায়গায় সিমেন্ট খসে গিয়ে ইটের গাঁথনিও দেখা যাচ্ছে। বারান্দার একটা থামের দিকে তাকিয়ে সায়ন বলল, এই থামগুলো কত ঘন্টা সাক্ষী হয়ে আছে বলো তো ঋতিকা? সত্যি এখানে আসার পর থেকেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। ঠিকই বলেছ সায়ন, আজ এই জমিদার বাড়িটা এমন অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু এক সময় এই বাড়িটাই মানুষের কোলাহলে মুখরিত হয়ে থাকতো সব সময়। শুনেছি এ বাড়ির নাচ করে বহু দূর দূরান্ত থেকে বাইচিরা আসতো, মজলিস বসতো। আর আজ দেখো কেমন একাকী নিঃসঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে এই বিরাট প্রাসাদ। ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? চলো তোমাকে গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, আশা করি তোমার মন্দ লাগবে না। এই বলে ঋতিকা সায়নকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোলো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিল সায়ন আর ঋতিকা। বিকেলবেলায় ঘুম থেকে উঠে দোতলার বারান্দায় বসে গরম চায়ের কাপে আয়েশের চুমুক দিতে দিতে সায়ন বলল, ইস, দুদিন পরেই ফিরে যেতে হবে। অফিস থেকে যদি আর কয়েকটা দিনের ছুটি পাওয়া যেত তাহলে এ বাড়িতে আরও বেশ কয়েকটা দিন থাকতে পারতাম। ধুর ধুর, ভাগ্যটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, পুজোর সময় যখন আবার ছুটি পাওয়া যাবে তখন এখানে না হয় আবার আসবো, আর তখন বাড়ির সবাইকে নিয়েই আসবো। হ্যাঁ, কি জানি এ বাড়িতে আর কখনো আসা হবে কিনা। এই বলে সায়ন উঠে ঘরের ভেতর চলে গেল। রাতে বিছানায় শুয়ে সায়ন যেই না ঋতিকাকে স্পর্শ করতে গেল, অমনি ঋতিকা বলল, সায়ন, আজ আর ভালো লাগছে না, আজকে ঘুমিয়ে পড়ো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমলাম কেমন? এই বলে ঋতিকা পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সায়ন আর কি করে, বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও যখন ওর ঘুম এলো না তখন ও বিছানা ছেড়ে উঠে পড়ল। পশ্চিমের খোলা জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো। জানলা দিয়ে গ্রামের যতদূর দেখা যায় পুরোটাই কালো অন্ধকারে ঢাকা। কোথাও যেন এতটুকু আলোর রেখা মাত্র দেখা যাচ্ছে না। আকাশটাও মেঘের চাদরে ঢেকে আছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে।
জানলা দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সায়ন আবার এসে শুয়ে পড়ল ঋতিকার পাশে। কিন্তু কিছুতেই তার ঘুম এলো না। সারা শরীরে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। সায়ন আবার উঠে পড়ল। কি করবে সে এখন? ঋতিকার দিকে তাকিয়ে দেখল সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘরে নাইট বাল্ব জ্বালিয়ে ঘুমানো ঋতিকার ছোটবেলার অভ্যেস। অন্ধকার ঘরে ও কখনোই ঘুমোতে পারে না। তাই এই ঘরেও একটা নীল রঙের নাইট বাল্ব জ্বলছে, আর সেই আলোয় ঘরের চারিদিকে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই আলো এসে পড়েছে ঋতিকার মুখেও। ঋতিকার দিকে তাকিয়ে সায়নের মনে হচ্ছিল ওর পাশে ঘুমিয়ে আছে যেন কোনো স্বপ্নের রাজকন্যা। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সায়ন ঋতিকার কপালে আলতো চুম্বন করতে যাচ্ছিল, আর ঠিক তখনই বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো। সায়ন উঠে জানলাগুলো বন্ধ করে দিয়ে যেই না ঋতিকার পাশে এসে শুতে যাবে, অমনি ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। সেই খোলা দরজা দিয়ে বাইরের ঠান্ডা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করল। সায়ন বেশ অবাক হলো, কারণ ও শোয়ার আগে ঘরের দরজাটায় ছিটকিনি দিয়ে এসেছিল। সেটা কিভাবে খুলে যেতে পারে কি জানি, হয়তো ছিটকিনিটা ভালো করে লাগেনি। সায়ন উঠে যেই না দরজাটা বন্ধ করতে গেল, তখনই ওর নাকে এসে লাগলো জুঁই ফুলের মিষ্টি সুবাস। সায়ন বারান্দায় বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়েই দেখতে পেল বারান্দার এক কোণে রেলিংয়ের ধার ঘেঁষে পেছন ফিরে দাঁড়িয়ে আছে একজন নারী। সায়ন খুব অবাক হয়ে গেল। কে এই নারী? এই বাড়িতে আসা পর্যন্ত সে কোনো নারীকে তো দেখেনি। সায়ন মেয়েটির দিকে এগিয়ে গেল, জিজ্ঞেস করল, কে আপনি? সায়নের ডাকে মেয়েটি এবার পেছন ঘুরে তাকালো। সায়ন দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী এক নারী। তার পরনে একটা লাল রঙের আটপৌরে শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ, মাথার পেছনে একটা খোঁপা করা, আর তাতে জুঁই ফুলের মালা জড়ানো। গন্ধটা সেখান থেকেই আসছে। এবার মেয়েটি বলল, আমি মালিনী, নবীন কাকা আমাদের আত্মীয়। আমি আজ সকালেই এই বাড়িতে এসেছি নবীন কাকার সাথে দেখা করতে। কালকেই বাড়ি ফিরে যাব। মেয়েটির কথা শুনে সায়ন বেশ অবাক হলো। মালিনী যে এই বাড়িতে এসেছে এই কথা তো নবীন কাকা ওদের বলেনি, এমনকি রাতে খাবার সময়ও নয়। সায়নকে চুপ করে থাকতে দেখে মালিনী জিজ্ঞেস করল, আপনি নিশ্চয়ই সায়ন মুখার্জি? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? নবীন কাকা বলেছে। ও আচ্ছা, তা মালিনী, আপনার বাড়িটা কি এই গ্রামে? আরে না না, আমাদের বাড়ি তো পাশের গ্রামে। নবীন কাকার সঙ্গে একটু দরকার ছিল, তাই এখানে এসেছিলাম। ভেবেছিলাম বিকেলের পরেই ফিরে যাব, কিন্তু দুপুরের পর থেকে আকাশের যা অবস্থা তা একেবারেই ভালো ঠেকছে না, তাই নবীন কাকা আর বেরোতে দিল না। তা আপনি কোন ঘরে উঠেছেন? আমি একতলায় নবীন কাকার পাশের ঘরেই আছি। ও আচ্ছা। তা সায়নবাবু, আপনি এত রাতে জেগে কেন? ঘুম আসছে না বুঝি? ঠিকই বলেছেন, অনেকক্ষণ ধরে শুয়ে থেকেও কিছুতেই ঘুম এলো না। এরপর বেশ কিছুক্ষণ ধরে মালিনী আর সায়ন বারান্দায় দাঁড়িয়েই গল্প করল। তারপর এক সময় সায়নকে বলল, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলবো সায়নবাবু। হ্যাঁ বলুন না, কি বলবেন? চলুন না আমাদের বাগানের দিকে একটু যাই। একটু আগে এত ঝড় হয়েছে, নিশ্চয়ই বাগানে অনেক আম পড়েছে। আম কুড়োতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু মালিনী, ঘরে আমার স্ত্রী ঋতিকা একা ঘুমোচ্ছে। ওর হঠাৎ ঘুম ভেঙে গেলে আমাকে যদি পাশে দেখতে না পায় তাহলে খুব চিন্তা করবে। আমরা একটু পরেই ফিরে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। চলুন না, দেখবেন খুব ভালো লাগবে। এই বলে মালিনী সায়নের হাতের উপর নিজের হাত রাখল। মুহূর্তে সায়নের সারা শরীরে যেন একটা তরঙ্গ খেলে গেল। ও মালিনীর মুখের দিকে তাকালো, দেখল মালিনীর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে রয়েছে।
এরপর মালিনী সায়নের হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। সায়নও মোহগ্রস্তের মতো ওর সাথে চলতে লাগলো। মালিনী সায়নকে নিয়ে বাড়ির বাগানে এলো। আসার সময় সে একতলার ঘর থেকে একটা হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এসেছে। বাগানে এসে ওরা দেখল সেখানে গাছ থেকে আম পড়ে চারিদিকটা বিছিয়ে রয়েছে। মালিনী বলল, দেখেছেন সায়নবাবু, আপনাকে বলেছিলাম না ঝড়ে বাগানে অনেক আম পড়েছে। বলেই সে মাটি থেকে আমগুলো কুড়োতে লাগলো, আর সায়ন এটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। কয়েকটা আম কুড়িয়েই মালিনী বলল, এ মা, দেখেছেন আমগুলো কুড়িয়ে যে রাখবো তার জন্য তো একটা ব্যাগও আনলাম না। বলেই সে নিজের শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নিয়ে তাতেই আমগুলো রাখতে লাগলো। হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মালিনী বৃষ্টিতে ভিজতে ভিজতেই আম কুড়োতে লাগলো। সায়ন বলল, মালিনী, এখন ঘরে চলুন, পরে বৃষ্টি কমলে না হয় আবার আসবেন। বৃষ্টিতে ভিজে আম কুড়োনোর মজাই আলাদা সায়নবাবু, আপনারা শহরের লোকরা এসব বুঝবেন না। সায়ন দেখল মালিনী একেবারেই ভিজে গেছে। ওর শাড়িটা ওর গায়ের সাথে যেন একেবারে লেপ্টে আছে। ওর সারা শরীর বেয়ে বৃষ্টির জলধারা মাটিতে এসে পড়ছে। সায়ন নিজেকে আর সামলাতে পারল না। ও ধীরে ধীরে এগিয়ে গেল মালিনীর দিকে। দুহাত দিয়ে মালিনীর কোমর জড়িয়ে ধরল। তারপর মালিনীর গোলাপের পাপড়ির মতো নরম দুটো ঠোঁটে যেই না চুম্বন করতে গেল, মালিনী মৃদু কণ্ঠে বলল, কি হচ্ছে সায়নবাবু? মালিনী, তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে। আজ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে মালিনী। বাধা দিও না আমায়, কাছে এসো, আমার কাছে এসো। সায়নবাবু, ঘরে আপনার স্ত্রী আছে, আপনার এসব করা উচিত না। আর স্ত্রী? যে স্ত্রী নিজের স্বামীর কামনা বাসনা পূরণ করতে পারে না, সে আবার কেমন স্ত্রী মালিনী? ওসব ছাড়ো, তুমি আমার কাছে এসো মালিনী, কাছে এসো। এই বলে সায়ন মালিনীর নরম ঠোঁটে চুম্বন করল। তারপর ওর সারা মুখে পাগলের মতো চুম্বন করতে লাগলো। মালিনীও সায়নকে দুহাতে জড়িয়ে ধরল। ওর আঁচলে রাখা পুরনো আমগুলো সব মাটিতে পড়ে গেল। সায়ন আর মালিনী যখন দুজন দুজনকে চুম্বনে রত, ঠিক তখনই কাছেই বিকট শব্দে একটা বাজ পড়ল। চমকে উঠল ওরা দুজনে। মালিনী সায়নকে বলল, এবার আপনি ঘরে যান সায়নবাবু, আপনার স্ত্রী ঘুম থেকে উঠে পড়লে খুব অসুবিধা হয়ে যাবে। আমিও আমার ঘরে যাই, আর তাছাড়া এই দুর্যোগে বাইরে থাকাটাও উচিত নয়। চলুন, ঘরে চলুন। সায়ন আর মালিনী দুজনেই বাড়ির ভেতরে চলে এলো। মালিনী তার নিজের ঘরে চলে গেল। সায়নও দোতলায় চলে এলো। ঘরে ঢুকে ও দেখল ঋতিকা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ও মনে মনে ভাবল, যাক, ভালোই হয়েছে, ঋতিকা এখনো ঘুমোচ্ছে। জেগে গেলে আমাকে ঘরে দেখতে না পেলে কি যে করতো কে জানে। টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে ঘড়িতে দেখল এখন ভোর 4টে। আর একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করবে। না, এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, এই ভেবে সায়ন ঋতিকার পাশে শুয়ে পড়ল। একটা অদ্ভুত ভালো লাগার রেশ বিরাজ করছিল ওর মনের গহীনে। তখনও ওর চোখের সামনে ভেসে উঠছিল মালিনীর মুখটা। মনে হচ্ছিল একটু আগেও যেটা বাগানে ঘুরছিল সেটা কি নিছকই স্বপ্ন নাকি সত্যি। মালিনীর কথা ভাবতে ভাবতেই একসময় ওর দু চোখে ঘুম চলে এলো। সায়ন দেখল ওর সামনে এসে দাঁড়িয়েছে মালিনী। ওর গা দিয়ে একটা মিষ্টি ফুলের সুবাস বেরোচ্ছে, আর ওর চারিদিকে ঘিরে রয়েছে একটা জ্যোতি। সায়ন বিভোর হয়ে ওকে দেখছে। একসময় মালিনী ধীরে ধীরে সেই আলোর মধ্যে মিশে যাচ্ছে। না না, যেও না মালিনী, যেও না, আমায় ছেড়ে যেও না মালিনী। কি হলো সায়ন? কি বলছো তুমি? স্বপ্ন দেখছিলে নাকি? ঋতিকার ডাকে ঘুম ভাঙল সায়নের,
আমতা আমতা করে বলল, হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম। ও আচ্ছা, জল খাবে? না থাক, এখন আর জল খাবো না, আর একটু ঘুমিয়ে নি। আচ্ছা বেশ। এই বলে ঋতিকাও পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। ঋতিকার যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 7টা। ও উঠে দেখল সায়ন তখনও অঘরে ঘুমোচ্ছে। সায়নের মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়ল ঋতিকা। তারপর চলে গেল ফ্রেশ হতে। প্রায় আধ ঘন্টা পর স্নান সেরে যখন ঋতিকা ঘরে এলো, দেখল সায়ন তখনও ঘুমোচ্ছে। মনে মনে ভাবল, ঘুমাক, সারা বছর তো কাজের চাপে আর বেশি বেলা পর্যন্ত ঘুমোতে পারে না। অথচ কলেজে পড়ার সময়ও সায়ন ভোরবেলা ঘুম থেকে উঠতে পারত না কোনো দিন। ওর অভ্যেস ছিল রাত জেগে পড়াশোনা করা, আর ঋতিকা ছিল সম্পূর্ণ ওর বিপরীত। ও ছোটবেলা থেকেই ভোরবেলায় উঠে পড়তে বসত। ঘড়ির কাঁটা রাত 10টা ছুলেই ঘুমে ওর চোখ ঢুলু ঢুলু হয়ে আসত। ঋতিকা সামনের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত সায়নের মুখের দিকে তাকিয়ে ওর অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। সায়ন যেদিন ওকে প্রথমবার প্রপোজ করেছিল, সেই দিনটা এখনো ওর চোখের সামনে ভাসে। তখন ক্লাস 11। সেদিন বিকেলে ওরা দুজনে অসীম স্যারের কোচিং থেকে অ্যাকাউন্টেন্সি পড়ে বাড়ি ফিরছিল। অসীম স্যারের কোচিং ছিল ওদের বাড়ির কাছেই, হেঁটেই যাতায়াত করা যেত। হঠাৎ সায়ন ঋতিকাকে বলে, এই রীতি, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে না না, মনে করবো কেন, বল না কি বলবি। সায়ন ওর হাতটা ধরে বলে, রীতি, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। ঘটনার আকস্মিকতায় ঋতিকা বেশ ঘাবড়ে গিয়েছিল তখন। তারপর হেসে ওকে বলেছিল, দেখ সায়ন, আমরা এখন অনেক ছোট, আগে আমরা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয় এসব কথা ভাবা যাবে। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, আমারও তোকে বেশ ভালো লাগে সায়ন। তারপর থেকে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন তা দুই বাড়ির বাবা মায়ের কাছেও ধরা পড়ে যায়। তবে কারোর পরিবারই বিষয়টা নিয়ে কোনো অশান্তি করেনি, মেনে নিয়েছিল ওদের এই সম্পর্কটাকে। দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল। তারপর দুজনে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ালো, আর একদিন ধুমধাম করে বিয়েও হয়ে গেল ওদের। ঘুমন্ত সায়নের মুখের দিকে তাকিয়ে যখন ঋতিকা এসব কথা ভাবছিল, ঠিক তখনই ঘরের বাইরে থেকে নবীন কাকার ডাক পড়ল, রীতিমা, এই খাবার হয়ে গেছে, তোমরা খেতে চলে এসো। নবীন কাকার ডাকে যেন ঘোর কাটল ঋতিকার। ও উত্তর দিল, হ্যাঁ কাকা, আসছি। তারপর সায়নকে ডাকলো, সায়ন সায়ন, আর কত ঘুমাবে? দেখো কত বেলা হয়ে গেল, কাকা ব্রেকফাস্ট দিয়েছে, উঠে পড়ো তাড়াতাড়ি। কি হলো, অত চিৎকার করছো কেন? আরে ঘড়িতে একবার দেখো, কত বেলা হয়ে গেছে, সারা রাত কি জেগেছিলে নাকি? ঋতিকার কথায় সায়নের মনে পড়ে গেল গতকাল রাতের ঘটনাগুলো। ও তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল। ব্রেকফাস্টের টেবিলে বসে সায়ন বারবার সেই ঘরের দিকে তাকাচ্ছিল যেখানে মালিনী থাকে। সায়নকে উসখুস করতে দেখে ঋতিকা বলল, কি হলো সায়ন, ঠিক মতো তো খাচ্ছই না। সায়ন খাওয়ার দিকে মন দিল। ঠিক তখনই নবীন কাকাকে দেখতে পেয়ে সায়ন ডাকল, কাকা, একবার এদিকে শোনো। নবীন কাকা আসতেই সায়ন জিজ্ঞেস করল, কাকা, মালিনী খাবে না? মালিনী? মালিনী কে দাইদা বাবু? আরে মালিনী, যে মেয়েটা তোমার কাছে এসেছে পাশের গ্রাম থেকে, তোমার আত্মীয়র মেয়ে। এইসব তুমি কি বলছো দাইদা বাবু? হ্যাঁ, এ বাড়িতে তো কেউ আসেনি, এমনিতেও এ বাড়িতে কেউ আসে না। অনেক বছর পর তোমরাই প্রথম এলে। কেন মিথ্যে কথা বলছো কাকা? তার সাথে গতকাল রাতে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আর তুমি কিনা বলছো এ বাড়িতে কেউ আসেনি? আশ্চর্য। নবীন কাকা যেন এবার আকাশ থেকে পড়ে বলল, এইসব তুমি কি বলছো দাইদা বাবু? হ্যাঁ, বিশ্বাস করো, এ বাড়িতে কেউ আসেনি।
আমি তোমারে মিথ্যা কথা বলছি না। তোমার বিশ্বাস না হয় তুমি সারা বাড়ি খুঁজে দেখতে পারো। এতক্ষণ খেতে খেতে নিজের স্বামী আর নবীন কাকার কথোপকথন শুনছিল ঋতিকা। এবার সে বলল, সায়ন, তুমি নিশ্চয়ই গতকাল রাতে কোনো স্বপ্ন দেখেছ। কালকে রাতে ঘুমের মধ্যেও তুমি কী সব যেন বলছিলে। নাও নাও, বাকি খাবারটা তাড়াতাড়ি শেষ করো। এবার সায়ন রেগে গিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে বলল, তোমরা আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? বেশ, আমি তোমাদের প্রমাণ করে দেবো যে এই বাড়িতে মালিনী নামে কেউ আছে, ঠিক আছে? এই বলে সে গতকাল রাতে যে ঘরে মালিনী ঢুকে গিয়েছিল সেই ঘরের দিকে চলে গেল। নবীন কাকা পিছন থেকে ডেকে বলল, দাইদা বাবু, ওইদিকে কোথায় যাচ্ছ? ও ঘরে কিছু নাই। কিন্তু সায়ন তার কথা শুনল না। সে ওই ঘরের ভেতর চলে গেল। ঘরে পা রাখতেই সে হতভম্ব হয়ে গেল। ঘরের চারিদিকে কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যাই হোক, এই ঘরে কোনো মানুষ থাকতে পারে না। সায়ন দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো। সায়নকে বেরিয়ে আসতে দেখেই নবীন কাকা জিজ্ঞেস করলো, কি হলো দাইদা বাবু, ও ঘরে আছে তোমার মালিনী? না না, এটা হতে পারে না। গতকাল রাতে আমি ওকে ওই ঘরেই ঢুকতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরেই। ঠিক আছে, তোমাদের যদি এখনো বিশ্বাস না হয়, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে মালিনী এ বাড়িতেই আছে, অন্য কোনো ঘরে। এসো এসো আমার সাথে, নিজেদের চোখেই সবটা দেখে নেবে। এই বলে সায়ন নবীন কাকা আর ঋতিকাকে নিয়ে বাগানে চলে গেল, যেখানে গতকাল রাতে ও আর মালিনী গিয়েছিল। বলল, এই দেখো, ঠিক এই জায়গাটাতে আমি আর মালিনী কালকে বৃষ্টির সময় দাঁড়িয়েছিলাম। ঝড়ে কত আম পড়েছিল, সেই আম কোড়াতেই মালিনী এখানে এসেছিল। যদিও সে তখন আমগুলো নিতে পারেনি, এই মাটিতেই সব আম পড়ে গিয়েছিল। আবার সায়নের এই রকম আচরণ দেখে নবীন কাকা আর ঋতিকা খুবই অবাক হয়ে গেল। নবীন কাকা বলল, দাইদা বাবু, কি বলছো কি তুমি? ওই দেখো, গাছের সব আম গাছেই রয়েছে। আর তাছাড়া গতকাল রাতে কোনো ঝড় বৃষ্টি হয় নাই। কাল রাতে আমার কোমরের ব্যথাটা একটু বেড়েছিল, তাই সারা রাত আমি ঘুমাতে পারি নাই, জানালার কাছেই বসেছিলাম। গাছের দিকে তাকিয়ে সায়নও অবাক হয়ে গেল। সত্যিই তো, গাছে তো সব আম এখনো ঝুলছে। আর তাছাড়া ঝড় বৃষ্টির পর বাগানের যা অবস্থা হয়েছিল, এখন তার কোনো চিহ্ন মাত্রই নেই। সায়নের সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ ও প্রচন্ড চিৎকার করে বলল, বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না তো তোমাদের আমার কথাগুলো? বেশ, চলো ওপরে চলো। বলেই দ্রুত পায়ে সে দোতলায় উঠে এলো। ঋতিকা আর নবীন কাকাও ওর পেছন পেছনে এলো। তারপর সায়ন বারান্দার একটা কোণে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই দেখো, ঠিক এই জায়গাটাতেই মালিনী দাঁড়িয়েছিল। ও একটা লাল রঙের আটপৌরে শাড়ি পরেছিল, আর ওর খোপায় জুঁই ফুলের মালা জড়ানো ছিল। এখানে দাঁড়িয়েই ওর সাথে আমার অনেক কথা হয়েছিল। এমত অবস্থায় ঋতিকা আর নবীন কাকা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শুধু অবাক দৃষ্টিতে সায়নের কীর্তিকলাপ দেখে চলছিল। এরপর সায়ন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও মালিনীকে পেল না। অবশেষে সায়ন রাগ করে নিজের ঘরে চলে গেল। সায়নের এমন কাণ্ড কারখানা দেখে নবীন কাকা আর ঋতিকা একবার মুখ চাওয়াচাওয়ি করল। দুপুরে খাবার টেবিলেও সায়ন কারোর সাথে কোনো কথা বলল না। ওর মুখটা এখনো সকালের মতোই থমথমে। খাওয়া শেষ করে সায়ন উঠে চলে গেল। ঋতিকাও নিজের খাওয়া শেষ করে দোতলায় গিয়ে দেখল সায়ন বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আছে। ও ধীরে ধীরে গিয়ে সায়নের পেছনে এসে দাঁড়ালো। তারপর ওর কাঁধে হাত রেখে শান্তভাবে বলল, সায়ন, কি হয়েছে বলো তো তোমার? কেন তুমি এমন করছো? বলো আমাকে। সায়নকে নিরুত্তর থাকতে দেখে ঋতিকা আবার বলল, কি হলো সায়ন? চুপ করে আছো, কিছু বলবে না? এবার সায়ন ঋতিকার দিকে ফিরে ঋতিকার দুটো হাত ধরে বলল, বিশ্বাস করো ঋতিকা, মালিনী সত্যিই এখানে এসেছিল। ও সত্যিই আমার সাথে কথা বলেছে। আমরা বাগানেও গিয়েছিলাম।
আর কেউ বিশ্বাস করুক না করুক, অন্তত তুমি আমার কথাটা বিশ্বাস করো ঋতিকা, প্লিজ। বিশ্বাস করছি সায়ন, আমি তোমাকে বিশ্বাস করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ঋতিকা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি ঠিক আমার কথা বিশ্বাস করবে। আই লাভ ইউ। এই বলে সায়ন ঋতিকাকে বুকে জড়িয়ে ধরল। ঋতিকা ওর বুকে মাথা রেখেই বলল, অনেক হয়েছে, এবার চলো তো আমরা বরং দুজনে গ্রামের ওই 5 মাথা কালী মন্দির থেকে ঘুরে আসি। দেখবে ওখানে তোমার খুব ভালো লাগবে আর তোমার মনটাও শান্ত হয়ে যাবে। সায়ন আর ঋতিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মন্দিরের উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে মন্দিরটা বেশ কিছুটা দূরে। ওরা যখন মন্দিরে গিয়ে পৌঁছল, তখন মন্দিরে মায়ের সন্ধ্যা আরতির আয়োজন চলছে। ওরা দুজন গিয়ে মাকে প্রণাম করে মন্দিরের চাতালে বসল। কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি শুরু হলো। আরো কয়েকজন ভক্ত এসেছে সন্ধ্যারতি দর্শনের জন্য। আরতি শেষে প্রসাদ খেয়ে মা কালীকে প্রণাম করে সায়ন আর ঋতিকা বাড়ির পথ ধরল। হঠাৎ গাড়ির কাঁচে চোখ পড়তেই সায়ন চমকে উঠল। গাড়ির পেছনের সিটে বসে আছে একটা বীভৎস নারী মূর্তি। তার ঠোঁটের কোণ বেয়ে ঝরে পড়ছে টাটকা রক্তের ধারা। সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত, আর তার চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। সায়ন খুব জোরে একটা ব্রেক কষল। কি হলো সায়ন, এত জোরে ব্রেক কষলে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? এত ঘামছো কেন? আরে না না, আমি ঠিক আছি। রাত্রিবেলা সায়ন কিছু খেল না। ঋতিকা খেয়ে ঘরে এসে দেখল সায়ন জানলার সামনে দাঁড়িয়ে আছে। ঋতিকা এসে রাতের রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়ল। সায়নের আচরণে ওর বেশ অবাক লাগলো। অন্যদিন ঘরে আসার সাথে সাথে সায়ন ওকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠে, কিন্তু আজ এ কি হলো সায়নের? ঋতিকার দিকে একবার ফিরে তাকালো না পর্যন্ত। ও যে ঘরে এসেছে এটাই যেন সায়ন টের পায়নি। অবশেষে ঋতিকা নিজেই বলল, কি হলো সায়ন, কার চিন্তায় মগ্ন তুমি? নতুন কোনো প্রেমিকা এসেছে বুঝি জীবনে? ঋতিকার কথায় সায়নের চিন্তায় ছেদ পড়ল। মুখে জোর করে একটা হাসি এনে বলল, আরে না না, তুমি ছাড়া আমার এই জীবনে আর কোনো প্রেমিকা জুটবে না, আর ইচ্ছেও নেই জোটানোর, বুঝলে? আচ্ছা তাই নাকি? এই বলে ঋতিকা এসে সায়নকে পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে আস্তে বলল, আজকে কিন্তু আমার অনেক অনেক আদর চাই। সরি ঋতিকা, আজ না, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আজ তুমি ঘুমিয়ে পড়ো, আবার কালকে যা হবার হবে। তোমার যে শরীরটা ঠিক নেই সেটা আমি তখন গাড়িতেই বুঝেছিলাম। তখনও যদি বলতে তাহলে নবীন কাকাকে নিয়ে একটা ডাক্তার ডেকে আনতাম। আরে বাবা, আমার সেরকম কিচ্ছু হয়নি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুমি এত উতলা হইও না। নাও, অনেক রাত হলো, শুয়ে পড়ো। ওরা দুজনেই শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঋতিকা ঘুমিয়ে পড়ল, কিন্তু সায়নের চোখে ঘুম এলো না। সন্ধেবেলা বাড়ি ফেরার পর থেকে সে কেবল একটা কথাই ভেবে যাচ্ছে, ওর গাড়ির ব্যাক সিটে ওই মেয়েটা কিভাবে এলো? ও তো ব্যাঙ্গালোরে বছর 2 আগেই মারা গেছে। ও এতদিন পরে এখানে কিভাবে এলো? সায়ন বিছানা থেকে উঠে পড়ল। আবার এসে জানলার সামনে দাঁড়ালো। এমন সময় হঠাৎ ওর নাকে এসে লাগলো গতকাল রাতে সেই জুঁই ফুলের গন্ধটা। ও দৌড়ে গিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো, আর দেখল বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে মালিনী। সায়ন দৌড়ে মালিনীর কাছে গেল।
তারপর ওকে জিজ্ঞেস করলো, মালিনী তুমি সারাদিন কোথায় ছিলে বলো? সারাদিন আমরা কেউ তোমাকে দেখতে পেলাম না। এমনকি নবীন কাকা বললো তুমি নাকি এ বাড়িতে আসোনি। কি হলো বলো, চুপ করে আছো কেন? আমি যে তোমাকে দেখেছি এই কথা কেউ বিশ্বাস করলো না মালিনী। যদিও পরে ঋতিকা বিশ্বাস করেছে, কিন্তু বাবারে বাবা, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে কোনটার উত্তর দেব বলো তো? তবুও চেষ্টা করছি। সায়ন, আমি এই বাড়িতেই আছি। আসলে আমাকে দেখার ক্ষমতা সবার নেই সায়ন। তোমাকে দেখার ক্ষমতা নেই মানে? কি বলছো এসব তুমি? তাহলে কে তুমি বলো? এবার মালিনী হাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে সায়নের চোখের দিকে তাকিয়ে বলল, এখন কি এইসব প্রশ্নই করবে নাকি যাবে আমার সাথে? কোথায় যাব? কেন? কালকে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে সেটা সম্পূর্ণ করতে এসো। বলেই সায়নের হাত ধরে মালিনী পাশের একটা ঘরে নিয়ে যেতে লাগলো। সায়ন ওর সঙ্গে চলতে লাগলো। উত্তরের ঘরটার সামনে গিয়ে মালিনী ঘরের দরজায় একটা আলতো ঠেলা দিতেই সেটা শব্দ করে খুলে গেল। ওরা দুজন ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের ভেতরটা একটা মায়াবী আলোয় ভরে রয়েছে। মালিনী সায়নকে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের ওপর শুইয়ে দিল। তারপর সায়নের সমস্ত পোশাক খুলে তাকে নগ্ন করে দিল। এরপর নিজের সমস্ত পোশাক এক এক করে মাটিতে খুলে ফেলে দিয়ে মালিনী ঝাঁপিয়ে পড়ল সায়নের শরীরের উপর। সায়নের ঠোঁটে মিলিয়ে দিল নিজের নরম ঠোঁট দুটো। সায়নও মালিনীর নগ্ন শরীরটাকে দু হাতে জাপটে ধরে ওর শরীরের গন্ধটা নিয়ে কামাতুর কণ্ঠে বলল, উহ মালিনী, তোমার শরীরের এই গন্ধটা আমাকে যেন পাগল করে দেয়। মনে হয় সব সময় যদি তুমি আমার কাছে থাকতে, এভাবেই আমাকে ভালোবাসতে, তাহলে আমার মতো সুখী মানুষ পৃথিবীতে বোধহয় আর কেউ হতো না। এই বলে সায়ন মালিনীকে বিছানায় শুইয়ে ওর সারা শরীরে চুম্বন করতে লাগলো। আর মালিনী কাম রসে সিক্ত হতে লাগলো। জানলা দিয়ে ভোরের মিষ্টি আলো মুখে এসে পড়তেই ঘুম ভাঙল ঋতিকার। চোখ খুলে পাশে সায়নকে দেখতে না পেয়ে ঋতিকা ঘরের চারপাশে একবার তাকালো, কিন্তু সায়ন ঘরে নেই। বিছানা থেকে নেমে ঋতিকা বাইরে এলো। তারপর সায়নের নাম ধরে ডাকলো, সায়ন, সায়ন, কোথায় তুমি? কিন্তু সায়নের কোনো সাড়া পেল না সে। ঋতিকা ভাবল সায়ন হয়তো নিচে গেছে, কিন্তু নিচে গিয়েও সায়নকে কোথাও খুঁজে পেল না ঋতিকা। নবীন কাকাও ঘরে নেই, নিশ্চয়ই বাজারে গেছে। ঋতিকা বাড়ির বাইরেটা একবার দেখে নিয়ে আবার দোতলায় চলে এলো। কি একটা মনে করে ও পাশের ঘরের দিকে গেল। ভেজানো দরজাটা ঠেলে ঘরে ঢুকতেই ও আঁতকে উঠল। মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে সায়ন। সায়ন, সায়ন, কি অবস্থা তোমার? ঋতিকার চিৎকারে জেগে উঠল সায়ন। নিজের দিকে একবার তাকাতেই ওর মনে পড়ে গেল গতকাল রাতের সব কথা। তারপর ঘরের চারপাশে তাকিয়ে ও বিস্মিত হয়ে গেল। আরে, গতকাল রাতে তো এখানে একটা খাট পাতা ছিল, সেটা এখন কোথায়? যদিও অন্য জিনিসগুলো সব একই আছে। পাশে পড়ে থাকা জামা কাপড়গুলো তুলে নিয়ে পরে নিল সায়ন। ঋতিকা জিজ্ঞেস করলো, সায়ন, কি হয়েছিল গতকাল রাতে? আমাকে সব কথা খুলে বলো, কিছু লুকিও না আমার থেকে। সায়ন মাথা নিচু করে ধীর কণ্ঠে উত্তর দিল, মালিনী এসেছিল। সায়নের মুখে এই কথা শুনে ঋতিকা খুব অবাক হয়ে গেল। একবার ভাবল এই মালিনী বলে হয়তো সত্যিই কেউ নেই, সবটাই সায়নের কল্পনা। কারণ মালিনীকে কেউ দেখেনি, একমাত্র সায়ন ছাড়া। পরক্ষণেই ওর মনে হলো, কিন্তু যদি এমন কেউ থাকে যে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়? না না,
এই বাড়িতে আর এক মুহূর্ত নয়, আজই ও সায়নকে নিয়ে কলকাতায় ফিরে যাবে। কিন্তু ব্রেকফাস্ট সেরে ওরা যখন বেরোতে যাবে সেই মুহূর্তেই প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আর সারা দিন ধরে সেই বৃষ্টি হতেই লাগলো। নবীন কাকা বলল, মা আজকের দিনটা বরং থেকেই যাও, কাল সকালে উঠে না হয়। না কাকা, আর একটা রাতও আমি সায়নকে নিয়ে এই বাড়িতে থাকবো না। যত রাতি হোক, আজ আমরা এই বাড়ি থেকে বেরোবই। বৃষ্টি যখন থামলো তখন সন্ধ্যা হয়ে গেছে। নবীন কাকার বারণ সত্ত্বেও ঋতিকা সায়নকে নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ যাওয়ার পর সায়ন কি একটা ভেবে পেছন দিকে তাকালো, আর পরক্ষণেই ওর সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। গাড়ির পেছনের সিটে বসে রয়েছে সেই বীভৎস নারী মূর্তিটা। পাশে তাকিয়ে সায়ন দেখল ঋতিকা ঘুমোচ্ছে। হঠাৎ সেই নারী মূর্তিটা নিজের বীভৎস দুটো হাত দিয়ে পেছন থেকে সায়নের গলাটা চেপে ধরল। সায়নের মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো। তারপর এক ঝটকায় বীভৎস হাত দুটোকে গলা থেকে ছাড়িয়ে গাড়ির দরজা খুলে সে বাইরে বেরিয়ে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তেই পেছনে তাকিয়ে দেখল সেই নারী মূর্তিটা বাতাসে ভেসে ভেসে ওর পেছন পেছন চলেছে। সায়ন চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও! হঠাৎ ও দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে মালিনী। মালিনী, মালিনী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! কি হয়েছে সায়ন? এভাবে দৌড়চ্ছ কেন? মালিনী, ও আমাকে মেরে ফেলবে। কি সায়ন? কে তোমাকে মেরে ফেলবে? ওই যে ও বলেই পেছনে তাকিয়ে সায়ন অবাক হয়ে গেল। কই, ওর পেছনে তো কেউ নেই, কিন্তু একটু আগেও তো। এবার মালিনী সায়নের দিকে এগিয়ে এলো। তারপর দু হাতে সায়নের গলা জড়িয়ে ধরে বলল, সায়ন, তুমি শুধু আমার হাত থেকে তোমাকে ছিনিয়ে নেবে, এমন সাধ্য কার? সায়ন দেখল মালিনী আর মালিনী নেই। ওর বদলে ওর গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে সেই বীভৎস নারী মূর্তি। সায়ন ভয়ে চিৎকার করে উঠল, শ্রাবণী, তুমি এখানে কি করে এলে? তুমি তো 2 বছর আগে ব্যাঙ্গালোরে মরে গেছো। মনে আছে সায়ন? হ্যাঁ, মনে আছে সেই দিনগুলোর কথা। সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, তারপর আমরা দেখা করি। আমিও কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়, শারীরিক সম্পর্কও হয় আমাদের। তার ফলে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। হ্যাঁ, যেদিন তোমাকে ফোন করে আমি জানালাম যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি বলেছিলে অ্যাবর্শন করে নিতে, কিন্তু আমি রাজি হইনি। তারপর হঠাৎ একদিন তুমি আমাকে তোমার ফ্ল্যাটে ডাকলে, এই বলে যে তুমি আমাকে আর আমার সন্তানকে স্বীকৃতি দেবে। কিন্তু সেটা যে তোমার একটা চাল ছিল, সেটা আমি সেদিন বুঝতে পারিনি। খুব খুশি হয়ে সেদিন বিকেলে আমি তোমার ফ্ল্যাটে গেলাম। তুমি বললে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর তারপর তুমি আমাকে নিয়ে গেলে একটা জঙ্গলের ভিতরে। সেখানেই তুমি আমাকে গলা টিপে গাড়ির ভেতরেই খুন করে দিলে, আর আমার শরীরটাকে পুঁতে দিলে জঙ্গলের মাটিতে। তারপর তুমি কলকাতায় ফিরে বিয়ে করে নিলে ওই ঋতিকাকে। ভেবেছ তুমি ঋতিকার সঙ্গে সুখে সংসার করবে? না না সায়ন, আমি সেটা তোমাকে করতে দেব না কোনোদিন। তাই মালিনীর বেশে আমি তোমার কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আমি। আর আজ আমি এসেছি তোমাকে নিজের হাতে শেষ করে দিতে।
এদিকে গাড়ির ভেতরে ঋতিকার ঘুম ভেঙে গিয়েছিল। সায়নকে দেখতে না পেয়ে সে গাড়ি থেকে নেমে সায়নের নাম ধরে ডাকতে ডাকতে ওকে খুঁজতে লাগলো। সায়ন, সায়ন, কোথায় তুমি? হঠাৎ কিছুতে হোঁচট খেয়ে ও মাটিতে পড়ে গেল। পর মুহূর্তেই দেখল সেটা ওর স্বামী সায়নের দেহ। ওর সমস্ত শরীরটা ক্ষতবিক্ষত। ঋতিকা বুঝতে পারল ওর স্বামীর শরীরে আর প্রাণ নেই। সায়নের বুকের উপর পড়ে আকুল কান্নায় ভেঙে পড়ল ঋতিকা।